আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে প্রথম অ্যাডভেঞ্চার করতে চাইছে, দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের বাইরে কিছু করতে চায় তাদের জন্য। এখানে যাবার সব কিছু তথ্য আমি আপনাদের দেব, এমনকি খরচেরও একটা ধারণা দিয়ে দেব, যাতে আপনারা বাজেট তৈরি করে যেতে পারেন। মাত্র 3 দিনের ট্রেক। যদি আপনারা কারুর সাহায্যে এই ট্রেকটাকে একটা প্যাকেজ ট্যুর হিসেবে করতে চান, তাহলে সেই লোকের নাম্বার ও যোগাযোগের সমস্ত কথা বলে দেব ভিডিওর মধ্যেই। ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। যদি নিজেরা করতে চান তাহলেও গাইড ও অন্যান্য সাহায্যের জন্য সেই লোককে আপনারা ফোন করতে পারেন। এটা একদম বেবি ট্রেক, কোনো চাপ নেই, আছে ভরপুর অ্যাডভেঞ্চার। অন্যান্য ট্রেকিং স্পটগুলোর মতো এত উচ্চতাও নেই, অর্থাৎ হিমালয়ের বিভিন্ন উচ্চতাজনিত যেসব অসুস্থতাগুলো হয় সেগুলোর এখানে কোনো সম্ভাবনা নেই। কিন্তু তা বলে যখন আপনি এখানে ট্রেক করবেন তখন মনেই হবে না যে আপনি কোথায় ট্রেক করছেন। উচ্চ হিমালয়ের ট্রেক রুটগুলোর থেকে কোনো অংশে কম না এই ট্রেক। জায়গাটার নাম হলো আদমা। একটু আদমা সম্বন্ধে বলি কিছু কথা। কেন হঠাৎ এখানে যাবেন? আদমা হচ্ছে সেঞ্চুলা রেঞ্জের টপে অবস্থিত একটা গ্রাম, উচ্চতা 2500 ফুটের আশেপাশে। উচ্চতা শুনে নাক সিটকোবেন না, আপনারা তো অল্প সময়ের অ্যাডভেঞ্চার করার জন্য অনেকেই যান শুশুনিয়া বা পরেশনাথ পাহাড়ে। এখানে কোনোভাবেই হিমালয়ের ফিল পাওয়া যায় না। কিন্তু একবার এখানে আসুন, এই ট্রেক রুটে আপনি বুঝতেই পারবেন না কোথায় আছেন। এই পথের সৌন্দর্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জংরি বা সান্দাকফু থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, স্বাভাবিকভাবেই একটা জিনিস এখান থেকে পাবেন না, সেটা হচ্ছে বরফের পাহাড়। সেটা তো আপনি বাঁকুড়া বা পুরুলিয়ার পাহাড়গুলোতেও পান না। এছাড়া উচ্চ হিমালয়ের ট্রেক রুটগুলোর সাথে এই রুটের আর কোনো পার্থক্য দেখতে পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটা জোর দিয়ে বলার কারণ আমি নিজে এখানে গেছি। এছাড়াও আরও অনেক কিছু পাবেন এখানে, শুধু পাহাড় না। এই রুটে অতিরিক্ত পাবেন জঙ্গল ট্রেকিংয়ের থ্রিল। আচ্ছা চলুন এবার শুরু করি মূল ভিডিওটা। ছবি দেখেই রুটটা সম্বন্ধে একটা ধারণা করতে পারবেন জায়গাটার সৌন্দর্য সম্বন্ধেও। প্রথমে বলি সেঞ্চুলা রেঞ্জটা কি এবং কোথায়। হিমালয় সমতল থেকে যে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করেছে তার এক একটা নাম আছে। এগুলো রেঞ্জ নামে পরিচিত। যেমন পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান 11,930 ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফু সিঙ্গালিলা রেঞ্জে অবস্থিত। সেই রকম আদমাও অবস্থিত সেঞ্চুলা রেঞ্জে। ডুয়ার্সের ফুট হিল থেকে উঠে গেছে হিমালয়ের প্রথম যে রেঞ্জ, তাই হচ্ছে সেঞ্চুলা রেঞ্জ। গুগলে এই আদমা গ্রামের সঠিক কোনো বিবরণ তেমনভাবে পাওয়া যায় না। কারণটা খুব সহজ, এটা তেমনভাবে প্রচার পায়নি। কিন্তু কেন প্রচার পায়নি তার কারণগুলো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আমাদেরই রাজ্যের অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামে গাইড ছাড়া গেলে আপনি কারুর সাথে কথা বলতে পারবেন না। কারণ ইংরাজি তো দূরের কথা, এখানকার লোকেরা বাংলা বা হিন্দি কিছুই বলতে বা বুঝতে পারে না। এরা জাতিতে দ্রুকপা, এরা শুধু দ্রুকপা ভাষাই জানে। এখানে গাইড আপনার দোভাষীর কাজ করবে। দ্বিতীয় ও সব থেকে অবাক করা আর একটা বিষয় এবার বলবো। এই আদমা গ্রামে যেতে হলে আপনাকে একটা পাহাড়ি নদী পেরিয়ে যেতে হবে। নদীর নাম ডিমা। শুনলে অবাক হবেন, এই সুন্দরী ডিমাই বছরের 6 মাস আদমা গ্রামকে মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে রাখে। ভাবতে পারছেন? ভাবছেন তো আজকের এই সাইবার যুগে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই বাস্তব সত্য। আর তাই আদমা গ্রামে গেলে মনে হবে আপনি যেন টাইম মেশিনে চলে গেছেন 100 বছর পিছনে। তাই আদমা আজও আদিম। কথা প্রসঙ্গে বলে রাখি, যেহেতু এই জায়গাটার উচ্চতা কম,
তাই এখানে ট্রেকিংয়ের আদর্শ সময় শীতকাল। এই ট্রেকিংয়ে যাওয়ার আগে এইসব ইনফরমেশানগুলো জানা জরুরি, তাই বললাম। তাহলে চলুন এবার যাত্রা শুরু করা যাক। প্রথমে আসি ট্রেনের কথায়। উত্তরবঙ্গ মানেই অনেকের ধারণা নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ট্যুরের জন্য কিন্তু তা একেবারেই না। এর জন্য আপনাকে নামতে হবে হ্যামিল্টনগঞ্জে। নিউ জলপাইগুড়ি থেকে যদি আপনি যেতে চান তাহলে সেটা ট্রেন পাল্টে প্যাসেঞ্জার ট্রেনে উঠে যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে হ্যামিল্টনগঞ্জে না নেমে কালচিনিতে নামতে হবে। কিন্তু যদি ট্রেন পাল্টানোর ঝামেলায় না যেতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কালচিনিতে থামে না, তাই নামতে হবে কালচিনির পরের স্টেশন হ্যামিল্টনগঞ্জে। এখান থেকে আপনার ডেস্টিনেশন হবে রায়মাটাং। হ্যামিল্টনগঞ্জ থেকে রায়মাটাং 18 কিলোমিটার, আর কালচিনি থেকে রায়মাটাং হলো 15 কিলোমিটার। এছাড়াও কাঞ্চনকন্যা এক্সপ্রেসের আরেকটা মজা হচ্ছে শিলিগুড়ি ছাড়ার পর থেকে যে রুট দিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যায় সেটা অসাধারণ। মানে জঙ্গল, পাহাড়, ঝর্ণা, নদী কি নেই সে রুটে। আপনারা টিকিটটা কাঞ্চনকন্যাতেই কাটবেন। আপনি যে জায়গায় যাবেন সেটা পুরোটাই বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। রায়মাটাং হচ্ছে একটা ছোট্ট গ্রাম, চারিদিকে জঙ্গলে ঘেরা। গ্রামে প্রবেশ করতে হলে পার হতে হবে রায়মাটাং নদী, যেটা পার হওয়ার সময় চোখে পড়তে পারে হাতির পাল। বস্তুত এই গ্রামে গরমকালে হাতির অবাধ বিচরণ। প্রায় প্রতি রাতেই গ্রামবাসীদের মশাল হাতে বোমা পটকা নিয়ে বেরিয়ে পড়তে হয় হাতি তাড়াতে। শীতকালে অবশ্য সেই চাপ নেই। এখানে আপনি কাটাবেন প্রথম দিনটা, পৌঁছে যাবেন দুপুরের মধ্যেই। লাঞ্চ করবেন রায়মাটাংয়ের কাঠের লগ হাউসে বসে। তারপর বেরিয়ে পড়ুন জিপ সাফারিতে। আগেই বলেছি রায়মাটাংয়ের চারিদিকে জঙ্গল, তাই ইচ্ছে করলে এই সাফারিটা করতে পারেন। হাতির দেখা পাওয়ার চান্স থাকলেও থাকতে পারে। শীতের বেলা ঝুপ করে সন্ধে নেমে যাবে জঙ্গলে, বেড়ে যাবে জঙ্গল সাফারির থ্রিলটাও। এরপর লগ হাউসে ফিরে গরম গরম পাকৌড়া দিয়ে চা খান। এখানে ইলেকট্রিসিটি আছে, তাই কোনো অসুবিধা হবে না। তবে এই বৈদ্যুতিক আলো যেন চারিদিকের অন্ধকারকে আরও বাড়িয়ে তোলে। সে অনুভূতি গল্প করে বলা যাবে না। এরপর একটু রাত আর শীত দুটোই বাড়লে ডিনারটা সেরে ফেলুন। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন রায়মাটাং থেকে সোজা চলে যান সান্ত্রাবাড়ি। দূরত্ব 42 কিলোমিটার। রায়মাটাং থেকে 28 কিলোমিটার দূরে রাজাভাতখাওয়া এন্ট্রি গেটে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে টিকিট করতে হবে। এখানে জনপ্রতি 150 টাকার টিকিট কাটতে হবে। যদি আপনি নিজের গাড়ি নিয়ে সান্ত্রাবাড়ি যান তাহলে গাড়ির জন্য 450 থেকে 500 টাকা আলাদা দিতে হবে। এছাড়া আপনি ফরেস্টের গাড়িতেও যেতে পারেন, সেক্ষেত্রেও গাড়ির জন্য টাকা লাগবে। তবে নিজেদের গাড়িতে যাওয়াই বেটার। ফরেস্টের গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে না। যারা বক্সা ফোর্ট দেখতে যান তাদের গাইড নিতে হয় আলাদা করে সান্ত্রাবাড়ি থেকে। সেই গাইডের খরচ আলাদা, ওই 250-300 টাকার মতো। যাই হোক, এন্ট্রি ফি দিয়ে চলুন সান্ত্রাবাড়ির দিকে। সান্ত্রাবাড়ি থেকে সদরবাজার পৌঁছে ছেড়ে দিন গাড়ি। এখান থেকে শুরু আপনার ট্রেক। ব্রেকফাস্ট রায়মাটাংয়ে সেরেই বেরোবেন। এখানে সদরবাজারে ইচ্ছা হলে কিছু হালকা খেয়ে নিতে পারেন। তারপর চলুন চড়াই ভেঙে বক্সা দুর্গ দেখতে। গাইডরা সম্পূর্ণ ভুলভাল তথ্য দেবে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি অল্প কথায়। আজকের এই বক্সা দুর্গকে আর দুর্গ বলা যায় না, বলা যায় দুর্গের ধ্বংসস্তূপ। আগে এই দুর্গের নাম ছিল পাসাখাজং। এই দুর্গ ছিল ভুটান রাজ্যের অধীনে। 1865 সালের 11ই নভেম্বর সিনচুলা চুক্তির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে দুর্গটি ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। ব্রিটিশরা এই দুর্গের নাম পাল্টে রাখেন বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি ব্যারাক। সমুদ্র তল থেকে 2600 ফুট উচ্চতায় এই দুর্গটি আগে বাঁশের তৈরি ছিল। ব্রিটিশরাই এটাকে পাথরের দুর্গে রূপান্তরিত করে। পরবর্তীকালে 1930-এর দশকে
দুর্গটি উচ্চ নিরাপত্তাযুক্ত কারাগার ও ডিটেনশন ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। আন্দামানের সেলুলার জেলের পরে এটিই ছিল ব্রিটিশ ভারতের সবথেকে কুখ্যাত ও দুর্গম কারাগার। প্রমথ ভৌমিক, জ্ঞান চক্রবর্তী, কৃষ্ণপদ চক্রবর্তী প্রমুখ অনুশীলন সমিতি ও যুগান্তর দলের জাতীয়তাবাদী বিপ্লবীদের এই দুর্গে 1930-এর দশক অবধি বন্দি করে রাখা ছিল। পরে 1950-এর দশকে ভারত রক্ষা আইনে কবি সুভাষ মুখোপাধ্যায়, বিনয় চৌধুরী, সতীশচন্দ্র পাকরাশি, ননী ভৌমিক, পারভেজ সাহেদি, চিনমোহন সেহানবিস প্রমুখ কমিউনিস্ট বিপ্লবীদের বন্দি করে এই দুর্গে রাখা হয়েছিল। কবি সুভাষ মুখোপাধ্যায় এই দুর্গকে মেঘের কোলের জেলখানা বলে উল্লেখ করেছিলেন। এরপর 1971 সালে বক্সা দুর্গ বাংলাদেশি শরণার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তারপরেই ধ্বংস হয়ে যায় এই দুর্গ। এখন দুর্গের মধ্যে 2-3টে মাত্র ঘর অবশিষ্ট আছে। দুর্গের সামনে আছে একটা বিরাট মাঠ। খুব সম্ভবত ব্রিটিশ অফিসারেরা এখানে ফুটবল খেলতো। গাইডরা প্রথমেই এখানে অন্তরীণ বন্দীদের তালিকায় নেতাজি সুভাষচন্দ্রের নাম বলে, কিন্তু বাস্তবে কোনো দিন এই জেলে নেতাজি বন্দী থাকেননি। যাই হোক, দুর্গ দেখে চলুন আরও ওপরে এক ছোট্ট গ্রাম লেপচাখার দিকে। দুর্গ থেকে দূরত্ব 1 কিলোমিটারের একটু বেশি, কিন্তু পথ খুব চড়াই। এই পথ থেকে দেখতে পাবেন বক্সা দুর্গের এক রেয়ার টপ ভিউ। লেপচাখা পৌঁছে সেরে ফেলুন লাঞ্চ। এখানেই থাকতে হবে আজ রাত্রিটা। বিকেলে পায়ে হেঁটে ঘুরে বেড়ান ছোট্ট এই গ্রামটা। একদম পারফেক্ট হিমালয়ান হ্যামলেট। এই ছোট্ট গ্রামের মাঝে আছে আরও ছোট্ট একটা মনাস্ট্রি। খোলা থাকলে তথাগত বুদ্ধের দর্শন করে নিতে পারেন। তারপর সন্ধে নামলে আস্তানায় চলে আসুন। এই পথে আপনি সবই পাবেন হোমস্টে। হোটেলের কোনো সিস্টেম নেই এখানে, তবে একটা রাত কাটানোর কোনো অসুবিধা নেই। ভাড়া সব জায়গাতেই 800 থেকে 1200 টাকার মধ্যে। খাওয়ার খরচ আলাদা। সব কিছু পাওয়া না গেলেও ভাত, রুটি, ডাল, সবজি, চিকেন, ম্যাগি ইত্যাদি পেয়ে যাবেন। রাত বাড়ার সাথে সাথে বাড়বে শীতের প্রকোপ। আর এখানে প্রচণ্ড হাওয়া চলে সব সময়। রাতে সেই হাওয়ার দাপট আরও বেড়ে যায়। এই লেপচাখা গ্রামটা একটা হিল টপে, তাই হাওয়ার এই দাপাদাপি। লেপচাখাতে লাঞ্চের কথাটা আগের থেকে বলে রাখলে ভালো হয়। সে দায়িত্বটা আপনার গাইডই পালন করবে। কথায় কথায় ভুলে গিয়েছিলাম, এই পথে গাইডের খরচ দিন প্রতি 500 টাকা। এখানে কথা প্রসঙ্গে বলে রাখি, এই ট্যুরটা করতে যা যা লাগবে অর্থাৎ গাইড, হোমস্টে বুকিং এসব কিন্তু আপনি কলকাতা থেকে করতে পারবেন না। আপনাকে রায়মাটাঙেই কারুর মাধ্যমে এটা করতে হবে। আমরা যার মাধ্যমে এই ট্রেকটা করেছিলাম তার নাম পুষ্পরাজ। রায়মাটাঙে তার নিজের কাঠের লগ হাউসেই আমরা ছিলাম। যদি আপনারা এই সম্পূর্ণ ট্রেকটা প্যাকেজ ট্যুরের মতো করতে চান, সেক্ষেত্রেও পুষ্পরাজ আপনাদের সাহায্য করবে। পুষ্পরাজের ফোন নাম্বার 9476278190। তবে একটা কথা বলে রাখা ভালো, রায়মাটাং বক্সা টাইগার রিজার্ভের মধ্যে একটা ছোট্ট গ্রাম। এখানে টেলিফোনের নেটওয়ার্ক খুব খারাপ। সবসময় ফোন করলেই যে পাওয়া যাবে তা কিন্তু নয়। বেশ কয়েকবার চেষ্টা করতে হবে ফোনে কথা বলার জন্য। তৃতীয় দিন, আজই আপনাদের ট্রেকিংয়ের শেষ দিন। আর আজই যাবেন আদিম গ্রাম আদমা। গতকাল যদি মনাস্ট্রি বন্ধ থাকে তাহলে আজ সকালে ঘুরে নিন মনাস্ট্রিতে। তারপর ভগবান বুদ্ধের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ুন আদমার দিকে। কিছুটা গেলে পথে পড়বে চুনাভাটি গ্রাম। গ্রামটা ছোট হলেও বেশ বর্ধিষ্ণু। গ্রামের মাঝে আছে একটা চার্চ। গ্রামে অনেকেই বাড়িতে কৃত্রিম উপায়ে মৌমাছির চাষ করে, সেটা চোখে পড়বে। চুনাভাটিতে একটু চা পান করে নিতে পারেন। এখানে সব জায়গাতেই পাবেন মাখন আর নুন দিয়ে তৈরি টিবেটিয়ান সুজা চা। প্রচণ্ড এনার্জেটিক। নিমেষে পথশ্রম ভ্যানিশ হয়ে যায়। আসলে দ্রুকপাড়া আদতে তিব্বতের মানুষ। বহু বছর আগে তিব্বত থেকে এখানে আসলেও কিছু কিছু ট্র্যাডিশন এখনও বজায় রেখেছে। তারই একটা হলো এই সুজা চা। এবার চলা আদমার পথে।
মাঝে একটা জায়গায় রাস্তা কিছুটা খারাপ হলেও বিপজ্জনক না। 25 ফুট মতো জায়গায় একটা ধস পড়বে, সেখানে পাহাড় ঝুড়ো পাথরের। খুব সাবধানে এই জায়গাটা পার হতে হবে। যেহেতু এখানে ট্যুরিস্টের আনাগোনা কম আর পাহাড়ি লোকেদের কাছে এইসব ধস কোনো সমস্যাই না, তাই এই ব্যাপারটা নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই। তবে সম্পূর্ণ পথই সামান্য চড়াই উতরাই, কষ্টকর মোটেই না। চুনাভাটি থেকে মোটামুটি 4 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন আদমা গ্রামে। এখানে সেরে নিন দুপুরের খাওয়া, তবে খাবার বানিয়ে দেওয়ার সময় দিতে হবে। ততক্ষণে চাটা খেয়ে ঘুরে দেখুন গ্রামটা। কেউ আপনার কথা বুঝবে না, আপনিও বুঝবেন না কারুর কথা। প্রত্যক্ষ করুন আদিম আদমার সৌন্দর্যকে। তবে আদিম আদমার পুরোপুরি উপভোগ করতে হলে থাকতে হবে একটা রাত। এখানে রাতে একটা মজার ব্যাপার হয়। গ্রামে ইলেকট্রিসিটি নেই। গ্রামের একমাত্র জেনারেটর সেটটা আছে গ্রামের মাঝের ছোট্ট একটা চার্চে। সন্ধ্যে ঠিক 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা সেটা চালানো হয়। এই 1 ঘন্টা গ্রামের মানুষ এসে জড়ো হয় এই চার্চের ঘরে। রীতিমতো গিটার বাজিয়ে গান হয় প্রতিদিন। এ সময় বোঝাই যায় না আপনি কোথায় আছেন, পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত দুর্গম পার্বত্য গ্রাম আদমায়, না পার্বত্য স্কটল্যান্ডের কোনো গ্রাম্য গির্জায়। আর এই 1 ঘন্টায় সমস্ত গ্রামের যে কটা কুটির আছে তাতে জ্বলে ওঠে বৈদ্যুতিক আলো। ঠিক 8টা বাজলে বন্ধ হয় জেনারেটর। আদমা ছেড়ে কিছুটা আসতেই দেখতে পাবেন তাকে, হ্যাঁ, আদমার প্রহরী ডিমা নদীকে। শীতকালে ডিমাকে দেখে বোঝাই যাবে না বর্ষায় কি বিধ্বংসী রূপ নেয় এই পার্বত্য স্রোতস্বিনী। রাস্তা একদম উতরাই, হুড় হুড় করে নামবেন নিচের দিকে। খুব অল্প সময়ের মধ্যেই এসে পৌঁছে যাবেন পোখরিতে। পোখরিতেই আপনাদের আজকের আস্তানা। পোখরিতে না থেকে সরাসরি রায়মাটাংও চলে আসতে পারেন, তবে সেক্ষেত্রে পাহাড় থেকে নেমে প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা পার হতে হবে বক্সার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। শীতের বেলায় ঝপ করে সন্ধে নেমে যেতে পারে, তখন জঙ্গলের পথ মোটেই নিরাপদ না। হাতি, ভারতীয় বাইসন বা গৌড়, লেপার্ডের অবাধ বিচরণ এই জঙ্গল। তাই রাতটা পোখরিতেই কাটানো বুদ্ধিমানের কাজ। পরদিন অর্থাৎ চতুর্থ দিন পোখরি থেকে আবার নামতে শুরু করুন। কিছুটা নেমেই এসে যাবেন সমতলে, আর এখান থেকেই শুরু হবে জঙ্গল ট্রেকের থ্রিল। পথে দেখতে পাবেন হাতি, লেপার্ড, হরিণ অথবা বাইসনের পায়ের ছাপ। এটা হচ্ছে হাতির ছাপ, হ্যাঁ, বড় বিশাল হাতি। এটা জল খাওয়ার জন্য আসছে, জল খায় ওই খাইতে জন্য যাবে। বনশুয়ার এটা বাইসেন, আপনি হচ্ছে এটা বাইসেন। তাদের দেখা পাওয়াও অসম্ভব না। সেই সময় কি করতে হবে তা বলে দেবে সাথে থাকা গাইড। জঙ্গলের ট্রেকের শেষে পৌঁছে যাবেন রায়মাটাং। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন। এদিন আর রায়মাটাংয়ে থাকার দরকার নেই। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন হ্যামিল্টনগঞ্জ স্টেশনের দিকে। তারপর হ্যামিল্টনগঞ্জ থেকে ধরে নিন শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ফেরার কাঞ্চনকন্যা এক্সপ্রেস হ্যামিল্টনগঞ্জে আসে বিকেল 3:48 থামে 2 মিনিট। পরদিন সকাল 8:20 এসে পৌঁছয় শিয়ালদাহ। যদি হাতে একটা দিন বেশি থাকে তাহলে এ দিনটা থেকে যান রায়মাটাংয়ে। ট্রেকিংয়ের ধকলটা কিছুটা কাটিয়ে পরের দিন রওনা হতে পারেন ফেরার জন্য। এবার একটা কথা বলি, যদি কেউ এই ট্রেকটাকে একটু কঠিনভাবে করতে চান তাহলে পুরো রুটটা উল্টো করে করতে পারেন। আমরা করেছিলাম যেভাবে, প্রথমে রায়মাটাং, সেখান থেকে 11 কিলোমিটার প্রাণান্তকর চড়াই ভেঙে আদমা। প্রথম রাত্রিবাস ছিল আদমাতেই। সেখান থেকে চুনাভাটি হয়ে লেপচাখা, লেপচাখাতে দ্বিতীয় নাইট স্টে। তারপরের দিন লেপচাখা থেকে বেরিয়ে বক্সা, সান্ত্রাবাড়ি হয়ে সোজা রায়মাটাং।
কেমন লাগলো এই ট্রেক রুটটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তবে হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ডিভাইসে ঝট করে চলে আসে। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।